বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা দ্বাদশ শ্রেণীতে আছো, তা তোমাদের একাদশ শ্রেণীর যে শর্ট সিলেবাস সরকার কর্তৃক প্রদত্ত হয়েছে সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন যারা একাদশ শ্রেণীতে আছো তাদের তো আছেই, আমি তো তাদের বিশেষ করে তাদের জন্য আবার অনলাইন ক্লাসটা শুরু করলাম। তো যারা দ্বাদশ শ্রেণীতে আছো, তোমাদের প্রথম পত্র সরকার কর্তৃক যে সিলেবাসটা তা তোমাদের হাতে পৌঁছে গেছে, তোমাদেরকে দেওয়া হয়েছে এবং ক্লাসটাও হয়েছে। ক্লাস আমরা সম্পূর্ণই শেষ করে দিয়েছি। বিশেষ করে ফার্স্ট পেপারেরটা, সেকেন্ড পেপার তোমাদের সেটাও শেষ পর্যায়ে চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদিও 31 তারিখ খোলার কথা ছিল, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেটা আবার বন্ধ হয়ে গিয়েছে। তোমরা অলসতা করবে না, বাসায় নিয়মিত পড়াশোনা করবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হবেই। এবার অটো পাস আর থাকছে না। তো যাক, আর কথা না বাড়িয়ে আমরা ষষ্ঠ অধ্যায় সমবায় সংগঠন, আজকে যারা একাদশ শ্রেণীতে আছো তাদের জন্য এইটা আলোচনা করা হবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো এখানে আমরা আজকের আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সমবায়। সমবায় সংগঠন, সমবায় সমিতি বললেই হয়, সমবায় সংগঠন। তো এটা আমরা আলোচনা করব। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বা বিভিন্ন শ্রেণীতে পড়েছো, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, একের লাঠি দশের লাঠি একের বোঝা, তারপরে একতাই বল। মূলত এই সমস্ত মর্মকথা থেকেই সমবায় সমিতির উৎপত্তি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা সেই সমবায় সম্পর্কে আমরা একটু ধারণা নেব, তোমাদেরকে সে ধারণাটা দিব। ইতিমধ্যেও কিন্তু আমি এই সমবায় তোমাদের শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, কারণ সরকার কর্তৃক একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সিলেবাসটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, যে কারণে দ্বাদশ শ্রেণীর দিকে তাকিয়ে আমরা আগে সরকার কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস সেটা শেষ করলাম। এখন তোমাদের জন্য আবার নিয়মিত ক্লাস হবে, সেই ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে। আমাদের যে দিক নির্দেশনা থাকবে সে দিক নির্দেশনাগুলো তোমরা অনুসরণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দেখি সমবায় কি, সমবায় সংগঠন কি। সমবায় সমিতি বা সংগঠন কি, এটা আমাদের তো এই অধ্যায়ে জানতেই হবে, তাই না? তো এইটা যদি আমরা ছোট্ট করে বা সংক্ষিপ্ত আকারে একটি একটি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি: পারস্পরিক কল্যাণ সাধনের নিমিত্তে কতিপয় লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে নির্দিষ্ট আইনের মধ্যে দিয়ে যে ব্যবসা সংগঠন বা যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। এর মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক কল্যাণ সাধন করা, এর মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। এই হলো একেবারে সংক্ষিপ্ত কথা। এ কথাটির আগেও আমি তোমাদের আরও কিছু কথা বলে নেই, যেহেতু সমবায় সমিতি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। আবার উপসংহারে এসে আবার তোমাদেরকে শোনাব। তো লক্ষ্য করো, সমবায় সংগঠনটা
কি এখানে আছে, দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস, এ চিন্তাধারা হতেই সমবায়ের জন্ম। হ্যাঁ, অর্থাৎ 10 জনে মিলে কাজকর্ম করলে যে কোনো কঠিন কাজই হোক না কেন সেটা কিন্তু সহজ হয়ে যায়। সে দুরূহ কাজ আর দুরূহ থাকে না, কঠিন কাজ আর কঠিন থাকে না। সকলে মিলেমিশে যখন কাজ করা হয় সে কাজটা আনন্দের সাথেই সম্পাদন করা যায়। সমশ্রেণী বা সমপেশাভুক্ত কতিপয় ব্যক্তি একে অন্যের সাহায্যে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য যে সংস্থা গঠন করে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করে তাকেই কিন্তু সমবায় সংগঠন বলে। সমবায় শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। সমবায় শব্দের অর্থ কি? সহযোগিতা, অর্থাৎ একে অপরকে টু হেল্প করা, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। এই অর্থে একই উদ্দেশ্য বিশিষ্ট কতগুলো লোক মিলেমিশে একে অন্যের সাহায্যে কাজ করার প্রচেষ্টাকেই সমবায় সমিতি বলে। সমবায় সমিতি সাধারণত সমমনা বা একই অর্থনৈতিক গোষ্ঠীভুক্ত কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটা সংগঠন। এখানে আসলে সমবায় সমিতি কাদের সংগঠন? নিম্ন পেশা, নিম্ন আয়ের মানুষের, ভূমিহীন, দরিদ্র মানুষের একটি সংগঠন। এই সংগঠনটা কতিপয় ব্যক্তি মিলে নিজেদের পারস্পরিক কল্যাণ সাধনের নিমিত্তে তারা একত্রিত হয়ে এই ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে। ফলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। সমাজে নানা ধরনের সমবায় সমিতি আছে, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এই সমবায় সমিতির তোমার সংজ্ঞা দিতে গিয়ে হেনরি কালভার্ট বলেছেন, ওনার সংজ্ঞাটা আমরা একটু শুনি। সমবায় হলো এমন এক ধরনের সংগঠন যেখানে সমবায়ের ভিত্তিতে অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে মিলিত হয়, অর্থাৎ একত্রিত হয়। এই সংজ্ঞাটা দিয়েছেন হেনরি কালভার্ট। তো আমরা এত কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে যদি উপসংহারে যাই তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ উপরোক্ত সংজ্ঞা এবং আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, সমশ্রেণী বা পেশায় নিয়োজিত একই এলাকায় কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণে সমবায় আইন অনুযায়ী স্বেচ্ছায় সম্মিলিতভাবে সম অধিকারের ভিত্তিতে যে ব্যবসা গঠন করে সেটাকে বলা হয় সমবায় সমিতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই আলোচনা থেকে ইতিমধ্যে হয়তো তোমরা বুঝে গেছো সমবায় সমিতি কি। আমি একেবারে একটু সহজ করে তোমাদেরকে বলি, তোমরাও বই থেকে সহজ করে নিবে। সমবায় সমিতি বলতে কি বুঝো এটাও যেমন শিখবে। এটা যদি পারো তাহলে সমবায় সমিতি কি, যদি 1 মার্কের প্রশ্ন আসে তাহলে পরে একটু ছোট্ট করে লিখতে হবে। তো আমাদের শিখতে হবে একটু বড় করে। তো এখানে আমি আবার একটু তোমাদের সহজ করার জন্য আরেকটু রিপিট করি। সেটা হচ্ছে সমশ্রেণী বা সমপেশায় কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজেদের কল্যাণ সাধনের জন্য অথবা পারস্পরিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসা গঠন করে সেটাকে বলা হয় সমবায় সমিতি। তো এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়, পারস্পরিক কল্যাণ সাধন করা। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। আমরা দেখলাম যে সমবায় সমিতির কি বা কাকে বলে। এই সম্পর্কে কিন্তু তোমাদের আমি শুরু করেছিলাম, তখন আর শেষ করতে পারিনি। আজকে আবার শুরু করলাম। এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা দেখব সমবায় সমিতির বৈশিষ্ট্য কী। তো আসো আমরা সেটাও লিখে ফেলি। বৈশিষ্ট্যগুলো আমি পয়েন্ট আকারে বোর্ডে লিখে এরপরে আলোচনা করি, কেমন? সমবায় সমিতির বৈশিষ্ট্য। তো আমি একটু বোর্ডে লিখে নেই, তোমরাও সাথে সাথে শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নাও, যেটা তোমাদের কাছে থাকলে অনেক উপকারে লাগবে।
স্বেচ্ছাকৃত সংগঠন, স্বেচ্ছাকৃত সংগঠন। 2 সদস্য সংখ্যা, 3 সদস্য পদ, 4 উদ্দেশ্য, শেয়ার মূল্য, তারপর আছে অবাধ সদস্য পদ, অবাধ সদস্য পদ, 7 দায় দায়িত্ব, সদস্যদের দায় কতটুকু থাকবে। 8 নম্বরে আসো, মূলধন সংগ্রহ, মূলধন সংগ্রহ। 9 সদস্যদের পদমর্যাদা, 10 শেয়ার ক্রয়ের সীমা, সীমা। 11 নম্বরে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা 12 সমভোটাধিকার, সমভোটাধিকার। মুনাফা বন্টন, ধর্ম নিরপেক্ষ, স্থায়িত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। সমবায় সমিতি হচ্ছে ভূমিহীন, নিঃস্ব অথবা অসহায় মানুষের একটি সংগঠন। এই ধরনের সংগঠনে যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। এখন তোমাদেরকে একটু আলোচনা করে বুঝিয়ে দিলে আমার মনে হয় তোমাদের আর সমস্যা থাকার কথা নয়। তো এসো আমরা একটু দেখি সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো কী কী। তো সমবায় সমিতি সম্পর্কে একটু ভূমিকা তোমাদের দিতে হবে, সেই সম্পর্কে আমি কথা বলেছি। তো এখন দেখো, এই পয়েন্টগুলো যদি আমরা আলোচনা করি একেবারেই সহজ। আমার মনে হয় যে তোমাদের আর যদি একটু মনোযোগ সহকারে এগুলি দেখো, এরপরে আমার মনে হয় বাসায় আর বাড়তি পড়াশোনা করার দরকার পড়বে না। স্বেচ্ছাকৃত সংগঠন, কোন সংগঠন? সমবায় সংগঠন। এটা কি বলা হয়েছে? স্বেচ্ছা মানেটা কি যদি আমরা জানি, স্বেচ্ছা হচ্ছে ইচ্ছা, অর্থাৎ নিজের ইচ্ছা। সমবায় সমিতি এমন একটি সংগঠন যে সংগঠনে কাউকে জোর জবরদস্তি করে
কাউকে জোর করে ভয়ভীতি প্রদর্শন করে সদস্য বানানো হয় না। এখানে আহ্বান জানানো হয়, দাওয়াত দেওয়া হয়, নিমন্ত্রণ জানানো হয়। হ্যাঁ, তো কাজেই বুঝতে পারছো তোমরা যে সমবায় সমিতি সংগঠন এমন একটি সংগঠন যে সংগঠনের কোনো সদস্যকে জোরপূর্বক সদস্য বানানো হয় না। এটা একেবারেই নিজের ইচ্ছায় এই ধরনের সমবায় সমিতির বা সমবায় সংগঠনের সদস্য হওয়া যায়, কাউকে জোর করে সদস্য করা হয় না। এটাই হলো স্বেচ্ছাকৃত সংগঠন, অর্থাৎ নিজের ইচ্ছায় এই সংগঠনে যেমন তৈরি করা হয়, সংগঠন গঠন করা হয়, অথবা সংগঠনের সদস্য হতে গেলেও কাউকে জোর জবরদস্তি করে এটা করা হয় না। নেক্সট হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা কত এইটা তোমাদের মনে রাখতে হবে। কেমন, সদস্য সংখ্যাটা কত এটা মনে রাখতে হবে। কী স্যার, সেটা একটু দেখি। সদস্য সংখ্যা হচ্ছে কমপক্ষে 20 জন, কিন্তু কিছু কিছু নির্ধারিত সংগঠন আছে যে সংগঠনে কমপক্ষে 10 জন হতে পারে, কিন্তু নির্ধারিত আছে তোমার কতজন, 20 জন। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর এমন কিছু সংগঠন আছে যেখানে কিন্তু 10 জনও হতে পারে। কেমন, সেটা হচ্ছে কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতি। যেখানে কেন্দ্রীয় সমবায় সমিতি আছে সেই বা জাতীয় সমবায় সমিতি, সেই ক্ষেত্রে কমপক্ষে 10 জন হতে পারে। এছাড়া তোমরা সবাই মনে রাখবা যে সমবায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে 10 জন, কিন্তু কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে 10 জন। এখান থেকে তোমাদের কিন্তু একটা 1 নম্বরের অথবা অবজেক্টিভ আকারে প্রশ্ন থাকতে পারে, সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত, 20 জন। তাহলে একটা প্রশ্নই আছে যে সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ কিন্তু অসীম হতে পারে, যেটা তোমাদেরকে আমি যৌথ মূলধনী কোম্পানিতে বলেছিলাম। কেমন, সেখানে সীমাহীন। এরপর আছে সদস্য পদ। সমবায় সমিতির সদস্য হতে হলে কি হতে হবে, তোমাদেরকে কমপক্ষে 1টি শেয়ার ক্রয় করতে হবে। যে সমবায় সমিতি আছে সেই সমবায় সমিতির কমপক্ষে 1টি শেয়ার ক্রয় করলে ওই উক্ত সমবায় সমিতির সদস্য হওয়া যায়। নেক্সট হচ্ছে উদ্দেশ্যটা কি। আমরা প্রত্যেকটাই দেখেছি, এক মালিকানা ব্যবসা, ব্যবসায়ের উদ্দেশ্য এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি, এরপরে আমরা দেখব রাষ্ট্রীয় ব্যবসা। প্রত্যেকটা সংগঠনেরই কিন্তু উদ্দেশ্য আছে। তো আমরা এই পর্যন্ত যা দেখলাম প্রত্যেকের উদ্দেশ্য মুনাফার্জন। এক ব্যবসার উদ্দেশ্য কি, মুনাফার্জন। এক মালিকানা ব্যবসার মুনাফার্জন, অংশীদারি এবং সমবায় সমিতি এর প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কিন্তু এইখানে মুনাফা অর্জন নয়, এখানে কি করতে হবে, সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সমবায় সমিতির সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন করা, কিন্তু মুনাফা অর্জন মুখ্য উদ্দেশ্য নয়। নেক্সট হচ্ছে শেয়ার মূল্য। এইটাও মনে রাখতে হবে তোমাদের। শেয়ার মূল্য কি, প্রতিটা শেয়ারের মূল্য কমপক্ষে 10 টাকা। হ্যাঁ, শেয়ার মূল্য এটা দেখেই যদি তুমি যে এরকম আলোচনা করে যাও তাহলে পরে কোনো ব্যাপারই না। শেয়ার মূল্য অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মূল্য কত থাকবে, কমপক্ষে 10 টাকা, এর নিচে কিন্তু হতে পারবে না। এইটাই তোমাদের সমবায় আইন অনুযায়ী। অবাধ সদস্য পদ। অবাধ সদস্য পদ বলে একেবারে উন্মুক্ত। অবাধ সদস্য পদ মানে কি, অবাধ সদস্য পদ বলতে আমরা বুঝি যে সমবায় সমিতির একই পাড়ায়, একই মহল্লায়, একই পেশাভুক্ত লোকের সকলের জন্য সেখানে পদটা থাকে উন্মুক্ত, কাউকে দেওয়া হবে কাউকে দেওয়া হবে না, এ ধরনের বিষয় না। বিষয়টা হচ্ছে যারা হতে চায় তাদেরকে কমপক্ষে একটা শেয়ার কিনতে হবে। এই জন্য সমবায় সমিতির সদস্য পদটা সকলের জন্যই উন্মুক্ত, ইচ্ছা করলে হতে পারে একই পেশা বা সমশ্রেণীর লোকের জন্য। নেক্সট হচ্ছে দায়। এই দায় সম্পর্কে তোমাদের ধারণা না থাকার কথা নয়। দায়টা আমরা যৌথ মূলধনী কোম্পানিতেও পড়েছিলাম, এক মালিকানা ব্যবসায় পড়েছিলাম। কেমন, তা যৌথ মূলধনী কোম্পানিতে সদস্যদের দায় কি, যৌথ মূলধনী কোম্পানিতে প্রত্যেক সদস্যদের দায় হচ্ছে শেয়ারের দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ যে যতটুকু মূলধন সংগ্রহ করবে, যে যতটুকু মূলধন সরবরাহ করবে তার দায় তার চেয়ে বেশি হতে পারবে না। অর্থাৎ এইখানেও সমবায় সমিতিতেও প্রত্যেক সদস্যদের দায় হচ্ছে তার শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। সে যতটুকু শেয়ার ক্রয় করবে সেইটুকু দায় বহন করবে।
নেক্সট হচ্ছে মূলধন সংগ্রহ। সমবায় সমিতি পরিচালনা করার জন্য দরকার মূলধন। অনেক কথা তুমি এখানে ইচ্ছা করলে বলতে পারো যে সমবায় সমিতি এটাও একটি ব্যবসা সংগঠন, এই ধরনের সংগঠন পরিচালনা করার জন্য দরকার মূলধনের। এই মূলধনটা কোথার থেকে আসবে? এই মূলধনটি আসে সদস্যদের দেওয়া প্রদত্ত চাঁদা থেকে। প্রত্যেক সদস্য যত শেয়ার ক্রয় করবে, শেয়ার বিক্রি করে অথবা সদস্যদের চাঁদা সংগ্রহ করে সেইখানে মূলধন সংগ্রহ করা হয়। সদস্যদের পদমর্যাদা, এখানে পদমর্যাদা কিন্তু সমান, কাউকে ছোট করে দেখার অবকাশ নাই। প্রত্যেক সদস্যদের পদমর্যাদা থাকবে একেবারেই সমান। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছোট বড় ধনী গরিব এরকম নাই। যারাই সমবায় সমিতির সদস্য হবে সেই সদস্যদের পদমর্যাদা থাকবে সমান। শেয়ার ক্রয়ের সীমা, এইখানে কিন্তু একটা লিমিটেশন আছে। এই সমবায় সমিতিতে অঙ্ক আছে। এই অধ্যায়টা শেষে আমি তোমাদেরকে উদ্দীপক নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেখানে আমি দেখিয়ে দেব ক্রয়ের কিন্তু একটা সীমা আছে। একজনে 1/5, 5/1, হ্যাঁ, অথবা 20%, এর বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। এতটুকু তোমার মনে রাখা লাগবে। এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ, এইটার উপরে প্রশ্ন থাকে, যত শেয়ার আছে সেই শেয়ারের 5/1 এর বেশি অথবা 20%, একই কথা কিন্তু 20% এর বেশি ক্রয় করা যাবে না। এইটার একটা লিমিটেশন আছে এবং এইটুকু তোমাদের মনে রাখতে হবে। এইটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখবা সমবায় সমিতিতে ছোট্টখাটো কিছু অঙ্ক থাকে, এগুলো তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। হাসতে হাসতে পরীক্ষার হলে তুমি এটা করতে পারবে, এমনিও বলতে পারবে। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যারা একটু অ্যালার্ট, যারা একটু শিক্ষিত, এমনকি অশিক্ষিত লোক, তারাও জানে যে গণতন্ত্র কী। গণতন্ত্র হচ্ছে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া। আর সমবায় সমিতি সম্পূর্ণরূপে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে এটা পরিচালিত হয়। এখন গণতান্ত্রিক রীতিনীতিটা কি, এইটা একটা প্রশ্ন দেখাই দিতেই পারে, তাই না? তো সেই গণতান্ত্রিক রীতিনীতি হচ্ছে তোমার যে একটা সমবায় সমিতি মনে করো 2 বছর পরিচালনা করবে। কারা করবে? এই সমবায় সমিতিতে যেমন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই সভাপতি, সহসভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ, এরকম লোকজন থাকে, তোমরা দেখেছো। এরা জনগণের অর্থাৎ শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হবে। যারা নির্বাচিত হবে পরবর্তী 2 বছর তারা পরিচালনা করবে। এইটাই গণতন্ত্র। যারা বেশি ভোট পাবে তারা পরিচালনা করবে। পরবর্তী পর্যায়ে আবার নির্বাচন হবে, ওইখানে গিয়ে যারা আবার বেশি ভোট পাবে, সদস্যরা যাদেরকে নির্বাচিত করবে তারাই এটা পরিচালনা করবে। এইটাই হচ্ছে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনা। এইটার উপরে তোমার কিন্তু একটা প্রশ্ন অনেক সময় থাকে যে সমবায় সমিতিতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা বলতে কি বুঝো। যদি তোমার ধারণা থাকে, আমি মনে করি তুমি জিন্দেগিতে এটা বলবে না। তো যাই হোক, আমি এইটার উপরে যদি কথা বলতে চাই তাহলে হয়তো আমি শেষ করতে পারবো না। আমার আরও একটি ক্লাস আছে, সেই কারণে আবার এইটা নিয়ে যদি প্রয়োজন হয় আমি কথা বলবো। সমভোটাধিকার, সম মানে কি? সমান। ভোটাধিকার, ভোটের অধিকার, সমান ভোটের অধিকার, যেটাকে একটু তোমার সংক্ষিপ্ত আকারে বলা হয় সমভোটাধিকার। বুঝতে পারছো নিশ্চয়ই যে সমবায় সমিতি একজন সদস্য যত শেয়ারের মালিক থাকুক না কেন, প্রত্যেকের ভোটের অধিকার কিন্তু সমান। আমার একটা শেয়ার আছে, তোমার 1000 শেয়ার আছে, আমি যে কয়টা ভোট দিতে পারবো তুমি কিন্তু সেই কয়টি ভোট দিতে পারবে। এটা হলো সমান ভোটাধিকার। ঠিক আছে? তো হলো, আমি আরেকটু রিপিট করি, সমভোটাধিকার যে সমবায় সমিতিতে একজন শেয়ার হোল্ডার যত শেয়ারের এই মালিক থাক না কেন তার ভোটের অধিকার কিন্তু সমান। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই ধরনের প্রশ্ন যদি জানা থাকে এখান থেকে প্রশ্ন নিশ্চয়ই দিতে পারে। কেমন? মুনাফা বন্টন, ইট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। মুনাফা বন্টন কি? সমবায় সমিতিতে একটি ফিনান্সিয়াল ইয়ারে, আর্থিক বছরে হিসাব করা হয়। এটা সম্মুখে সদস্যদের সামনে প্রকাশ করা হয় যে সমবায় সমিতির অবস্থাটা কি, আর্থিক বছরে নির্ধারণ করে এটা কিন্তু বলা হয়। তো সমবায় সমিতিতে যে পরিমাণ মুনাফা অর্জিত হয় তার পুরোটা কিন্তু বন্টন করা হয় না। তার মধ্যে 15% অর্থাৎ 15% এইটা সঞ্চিতি বা সংরক্ষিত তহবিলে, আর 3% উন্নয়ন তহবিলে। এই কত হলো? 15 আর 3 18। অর্থাৎ 100 টাকা যদি মুনাফা অর্জন করে ধরে নিলাম আমরা, তাহলে 18 টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা আসে
এই টাকাটা সদস্যদের মধ্যে বন্টন করা হয়। এর একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি এই সংগঠনটা ঋণ করে তাহলে তোমার আরও 10%, এইটু একটু এক্সট্রা মনে রাখতে হবে, এর উপরে অঙ্ক থাকে। কেমন? তাহলে আমরা কি জানলাম? 15(3), আর একটা হলো যদি ঋণগ্রস্ত হয় অর্থাৎ ঋণ করে তাহলে পরে আরও 10% মুনাফা রেখে দিয়ে, তাইলে 15 আর 10 25 আর 3 28, হ্যাঁ, এই 28% 28% টাকা রেখে দিয়ে বাকিটা সদস্যদের মধ্যে বন্টন করা হয়। এটার উপর কিন্তু অঙ্ক থাকে। তখন তোমাদের মনে থাকলে তোমরা পারবে, একটা দুইটা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবে। এখানে নানা ধরনের অঙ্ক থাকে, 2-3টা আছে, কঠিন না, একেবারেই সহজ, শুধু তোমাদের এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে। তো আশা রাখি বুঝতে পারছো। এরপরে দেখো একেবারে সহজ সিম্পল পয়েন্ট, ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সমবায় সমিতিতে ধর্মের কোনো বালাই নেই। এই সমবায় সমিতির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান অথবা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম আরও যদি অন্য কোনো থাকে, যে কোনো লোকেই সমবায় সমিতির সদস্য হতে পারবে, এখানে কোনো ভেদাভেদ নেই। আর একটা হচ্ছে স্থায়িত্ব। তোমাদের শিখিয়েছিলাম এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নাই, অংশীদারি ব্যবসায় স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নাই, কিন্তু এইটা নিশ্চয়তা আছে, এইটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। কী জন্য? এইটা আইনের মধ্য দিয়ে গঠিত এবং পরিচালিত হয়, যে কারণে সমবায় সমিতির স্থায়িত্ব চিরন্তন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে সমবায় সমিতি কী, সমবায় সমিতির বৈশিষ্ট্য কী, এটা নিয়ে কথা বললাম। তো আমি আশা রাখি তোমরা বুঝতে পারছো। আর এই কটা যদি আমাদের জানা থাকে তাহলে দেখবা আমাদের কোথাও কোনো প্রশ্নের উত্তর দিতে অসম্ভব হবে না। তো যাক, আজকে আর তোমাদের সামনে ইচ্ছা করলে সময় দিতে পারছি না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।